পৌষের শীতে কাঁপছে দেশ, জনজীবনে স্থবিরতায় বিপাকে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা, বিভিন্ন স্থানে মৃদু শৈত্য প্রবাহে দুর্ভোগ। মুঞ্জে পাত দিছি, সুটের গাদ দিছি, চাদর গাদ দিই, তাও হাত পাও টাটায় শুলে কিটকিটে। ঠান্ডা বাতাস, আগুন ছাড়া থাকতে পারি না। সকাল ধরে ঠান্ডাটা বেশি পড়তে আছে, এর লেগে আগুন পড়তেছে। ঠান্ডায় থরথর করে কাঁপতে, গোসল করতে না। কাজকর্ম রোজগার কাজ সব কমে গেছে। শীতের জন্য ভাড়া একটু কম হচ্ছে। কোনো কুয়াশা, এটা দেখা যাচ্ছে হয়তো আগামী আরো 2-3 দিন শীতের যে অনুভূতি এটা কন্টিনিউ করবে। কনকনে ঠান্ডায় গরম কাপড় বেচা কেনার ধুম, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। এখানে কম দামি কাপড় চোপড়ের জন্য আমরা এখানে নেওয়ার জন্য আসছি। আরো শীত পড়বে, মাল আরো ভালো বেচবো ভাই আমরা। প্রায় ক্ষমতা অনুযায়ী কিনতে পারতেছে, এই জন্য ভিড়। এদিককার ঠান্ডা ওদিককার ঠান্ডা, এই ঠান্ডাতে আরো বেশি জড়িয়ে দিচ্ছে। ওই দিক থেকে বাতাসে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি, রুগী তো আছে এক অসুস্থ। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খসড়া তালিকায় ভোটার বাড়ল প্রায় 18.5 লাখ, যুক্ত হলেন 7 দেশের প্রবাসীরা। 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কমিশন। রাজনৈতিক তর্ক বিতর্কে ঢাকা পড়ছে আওয়ামী লীগের দুর্নীতির ইস্যু, বললেন মির্জা ফখরুল। বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে লাখ কোটি টাকা লুটপাটের অভিযোগ টুকুর। বঙ্গবন্ধুর ভাস্কর্য মুজিব কেল্লা নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ, অনুসন্ধানে দুদক। ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশুর বিরুদ্ধে মামলা। আইএমএফের পরামর্শে নয়, রাজস্ব বাড়াতেই 43 পণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত, বললেন অর্থ উপদেষ্টা। দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা নাকচ। পৌষের শীতে কাঁপছে সারা দেশ। কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন কর্মহীন দিনমজুররা। রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে আরও 2 থেকে 3 দিন। পৌষের শীতে সবচেয়ে কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। হাড় কাঁপানো শীতে মিলছে না কাজ। দিনমজুর, নিম্ন আয়ের মানুষের দিন কাটছে অনাহারে, অর্ধাহারে। তাদের এই তিক্ত অবসর কাটছে আগুন জ্বালিয়ে। এই তাপই যেন শীতে তাদের একমাত্র ভরসা। শীতের পরিমাণ বেশি হওয়ার কারণে যারা কর্মজীবী মানুষ তারা অন্য জায়গায় কাজ করতে পারতেছে না। তার জীবন বাঁচানোর জন্য তাগিদে তারা প্রথমে আগুন শরীরে গরম অনুভূতিটা অনুভব করছে, আগুন জ্বালায়। ঠান্ডাটা বেশি পড়তে আছে, এর লেগে আগুন পড়তেছি ভাই। এরম শীত আমার পরে নাই, শিখি গেছে বছর এত শীত আলাপ হয় নাই। হ্যাঁ, মৌসুমী পিঠার দোকান আর চায়ের টঙেও দেখা মেলে ভিন্ন আমেজ। ধোয়া ওঠা পিঠা কিংবা গরম চায়ের চুমুকে শীতের তীব্রতাকে প্রশমিত করতে ব্যস্ত নগরীর বাসিন্দারা। শস্য ভর্তা আর বিভিন্ন রকমের ভর্তা দিয়া সেরকম মজা লাগে দেখি, তো এই খাইতেছি। শীতের সাথে পিঠার অনেক ওতপ্রোতভাবে সম্পর্ক। আমরা শীতটাকে উপভোগ করি পিঠা খাওয়ার মাধ্যমে। আমাদের বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনভর রাজধানীর আকাশে দেখা মেলেনি সূর্যের। কুয়াশার চাদরে ঢাকা ছিল ব্যস্ত নগরী। নিম্ন তাপমাত্রার সঙ্গে হিমেল বাতাস যোগ হওয়ায় অনুভূত হয় তীব্র শীত। ঠান্ডার মধ্যে জনজীবনের জন্য দুর্ভোগ হয়ে আসছে। এখন যারা কর্মজীবী, নিম্ন আয়ের মানুষ, তাদের একটু সমস্যা হয়ে গেছে। এই জন্য ভাই গরিব মানুষের জন্য অনেক কষ্টকর। ঢাকায় শীত মনে করেন যে যেই পরিমাণ পড়তেছে ভাই, এই পরিমাণ বাইরে কোনো সিস্টেমই নাই ভাই। বৃহস্পতিবার রাজধানীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস বলছে, ঘন কুয়াশার কারণে রাজধানী সহ সারা দেশেই শীতের তীব্রতা বেড়েছে। এমন পরিস্থিতি থাকবে আরও 2 থেকে 3 দিন। সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 5 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। বিশেষ করে আপনার রংপুর ডিভিশন, তারপরে হচ্ছে ঢাকা ডিভিশনে আমরা দিনের তাপমাত্রা অনেক কমে গেছে। এদিকে শীতবস্ত্রের দোকানগুলোতেও চলছে দর কষাকষি। সুলভ মূল্যে শীতের পোশাক কিনতে ভিড় করেন অনেকে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। শীতের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির এবং রাজশাহীর ভদ্রা মোড়ে আছেন সহকর্মী মওদুদ রানা। শুরুতেই চলে যাব রাজধানীর কারওয়ান বাজারে। সাব্বির,
আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজধানী ঢাকায়। আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকে রাজধানী ঢাকার আবহাওয়ার সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে পৌষের তীব্র শীত একই সঙ্গে যোগ হয়েছে প্রচুর বাতাস। আপনারা দেখছেন এই বাতাস এবং এই শীত একত্রে আসলে পুরো ব্যস্ত এই নগরের যে নগরবাসীর জীবন একদম বিপর্যস্ত করে ফেলেছে। আমরা প্রায় আজ সারাদিন রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে আসলে শীতের এই তীব্রতার কারণে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ রয়েছেন তারাই আসলে সবচেয়ে বেশি আহত। অর্থাৎ যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ রয়েছে তারা যেমনটি বলেছেন যে আসলে তারা কর্মহীন হয়ে পড়েছেন। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় এই কর্মহীন মানুষ তারা কিন্তু রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে তাদের শীত নিবারণের যে চেষ্টা সেই চেষ্টাটি তারা করেছেন। একই সঙ্গে আমরা রাজধানীর যে অভিজাত এলাকাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে গিয়ে দেখেছি যে এই শীতকে উপভোগ করার জন্য কিছু মানুষ আসলে এই যে মৌসুমি পিঠার দোকান সহ সেই জায়গাগুলোতে আসলে তারা ব্যাপক ভিড় করছেন। একই সঙ্গে এই শীতকে কেন্দ্র করে কিন্তু পোশাকের যে দোকানগুলো রয়েছে সেখানে শীতবস্ত্র কেনাকাটারও ব্যাপক ভিড় বেড়েছে। আপনাদের যদি আমরা একটু জানিয়ে আপনারা দেখছেন যে আসলে এই বিপর্যস্ত শীতে আসলে নগরবাসীর জীবনযাত্রা বেশ থমকে দাঁড়িয়েছে। তো এই ছিল রাজধানীর শীতের খবর আমার কাছে। এই মুহূর্তে আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে সহকর্মী মধুত রানা জানাবেন সেখানকার পরিস্থিতি। উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা এবং তাপমাত্রার যে পারদ সেটি দ্রুতই নামছে। রাজশাহীতে গত একদিনের ব্যবধানে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আবহাওয়া অফিসের হিসেব বলছে আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস এবং এখন এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 90%। একদিকে হিমেল বাতাস, জলীয় বাষ্প এবং ঘন কুয়াশা সব মিলিয়ে হাড় কাঁপানো শীতের অনুভূতি। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর ভদ্রা এলাকায়। এই এলাকা মূলত বস্তি এলাকা। এখানে যারা ভাসমান মানুষ রয়েছেন, ছিন্নমূল মানুষ রয়েছেন, যারা প্রান্তিক মানুষ রয়েছেন তারা আসলে বসবাস করেন। আমরা তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে হঠাৎ করে শীতের তীব্রতা বাড়ায় তারা বেশ বিপাকে পড়েছেন এবং আমরাও দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন স্থানে গোল হয়ে বসে খড় দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তারা যেটি বলছেন যে এই রাত শুরু হয় সুবেহ সাদিক পর্যন্ত তাদের যে কি কষ্ট সেটি আসলে অবর্ণনীয়। তারা বলছেন তাদের গরম কাপড়ের যেরকম অভাব রয়েছে তেমনি তাদের আয় উপার্জন কমেছে শীতের কারণে। তারা যুক্তি দিয়ে বলছেন যে তাদের যে সকাল হয় এখন দুপুর 12টার দিকে, অর্থাৎ সূর্যের দেখা মেলে দুপুর 12টার দিকে এবং সন্ধে হয় খুব তাড়াতাড়ি। কর্মঘণ্টা কমে যাওয়ার কারণে তাদের যে আয় উপার্জন সেটি অর্ধেকে নেমে এসেছে। তারা বলছেন একদিকে শীতের কামড়, অন্যদিকে জীবিকা উপার্জনের যে তাড়না সেটি সব মিলিয়ে তাদের আসলে এই শীতে বেশ কষ্ট হচ্ছে। অন্যদিকে আমরা হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু এবং যারা বয়োবৃদ্ধ রয়েছেন তারা আক্রান্ত হচ্ছেন। এবং কৃষি জমির কথা যদি বলি, এই মুহূর্তে বোরো ধানের যে চারা তার বীজতলা রয়েছে, আলু চাষ হচ্ছে, সেখানে কিন্তু ব্লাস্ট আক্রান্ত হচ্ছে ঘন কুয়াশার কারণে। এবং আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে সন্ধ্যের পর থেকেই কিন্তু হিমেল বাতাস সেটি বাড়ছে এবং সাথে যে ঘন কুয়াশা সেটি কিন্তু আচ্ছন্ন করে ফেলেছে শহরকে। সব মিলিয়ে শীতের যে প্রকোপ, শীতের যে কামড় সেটি কিন্তু বাড়ছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে এই আবহাওয়া আরও 2-3 দিন থাকতে পারে এবং একটি শৈত্যপ্রবাহ আসতে পারে এবং তারা বলছেন যে আজকে রাতের যে তাপমাত্রা সেটি আরও কমবে এবং রাতে ঘন কুয়াশা হতে পারে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে শীতের সর্বশেষ আপডেট। শীতের তীব্রতার সবশেষ খবরাখবর জানাতে রাজশাহীর ভদ্রা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মধুত রানা এবং তারও আগে রাজধানী ঢাকার কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন দিন মোহাম্মদ সাব্বির। এবার অন্য প্রসঙ্গ, খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। 18,33,312 জন বেড়ে মোট ভোটার এখন 12,36,83,512 জন। ভোটার তালিকাকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে এবার বাড়ি বাড়ি গিয়ে সব ভোটারের তথ্য যাচাই করা হবে বলে জানিয়েছে কমিশন। বিগত সরকারের আমলে নির্বাচন নিয়ে যেমন প্রশ্ন ছিল, তেমনি রাজনৈতিক দল সহ নানা মহলের আলোচনায় ছিল ভোটার তালিকা ইস্যু। এবার নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নের ঊর্ধ্বে রেখে কাজ করতে চায় নাসির উদ্দিন কমিশন। বৃহস্পতিবার 2024 সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল প্রতিষ্ঠানটি।
খসড়া তালিকায় পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,414 জন। এছাড়া তালিকায় যুক্ত করা হয়েছে 7 দেশের 13,151 প্রবাসীকে। সব মিলিয়ে মোট ভোটার এখন 12,36,83,512 জন। তালিকা নিয়ে আপত্তি গ্রহণের শেষ দিন 17 জানুয়ারি, যা 30 জানুয়ারির মধ্যে নিষ্পত্তির পর 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। আগামী 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ, যা শেষ হবে 30 জুনের মধ্যে। যাদের বয়স গতকালকে 18 বছর হয়ে গেছেন তারা যদি তালিকাভুক্ত নাও হয়ে থাকেন এবং আমাদের এই প্রক্রিয়ার মধ্যে যদি তালিকাভুক্ত হন তারা ভোট দিতে পারবেন। ইন্টারমিডিয়েট পিরিয়ডের কাউকে যদি আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হয় তাহলে একটা আইনি পরিবর্তনের প্রয়োজন হবে। সেটা করব কিনা এটা নিয়ে আমরা ভাবছি। অতীতের ভোটার তালিকা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে তা কতটুকু নিরসন হয়েছে তা নিয়েও কথা বলেন কমিশনার সানাউল্লাহ। আমাদের বাড়ি বাড়ি যাচাই করতে যাওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্যই হচ্ছে এটি। একটা শুদ্ধ ভোটার তালিকা ছাড়া আমরা কনফিডেন্ট বোধ করছি না। আমরা যদি পুরা তালিকা যাচাই না করি আমরা কি বের করতে পারবো যে কে বিতর্কিত? 2025 সালে ভোটার হওয়ার উপযুক্তরা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। ভোটারের বয়স নিয়ে রাজনৈতিক ঐকমত্য হলে সময় মতো ব্যবস্থা নেবে কমিশন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক তর্ক বিতর্কে হারিয়ে যাচ্ছে আওয়ামী লীগের দুর্নীতি ইস্যু, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব দুর্নীতির পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। আর স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর দাবি, লুটপাটের জন্য বিদ্যুৎ খাতকে ব্যবসা প্রতিষ্ঠানে রূপ দিয়েছিল আওয়ামী লীগ। কুইক রেন্টাল অথবা রূপপুর প্রকল্প, যেখানে বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে দুর্নীতির অভিযোগ উঠেছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। একদিকে বিদ্যুতের দাম বাড়ানো এবং জনগণের কাছ থেকে সারচার্জ আদায় করা হয়েছে, অন্যদিকে তাদের নানা অনিয়মের কারণে ঋণের বোঝা বেড়েছে বাংলাদেশের। বিদ্যুৎ খাতের দুর্নীতি, অনিয়ম ও টাকা পাচারের ফিরিস্তি নিয়ে বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির শীর্ষ নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, বিদ্যুৎ খাতে দুর্নীতির মহোৎসব চলেছে আওয়ামী লীগের শাসন আমলে। বিদ্যুৎ খাতটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কের কারণে আওয়ামী লীগের দুর্নীতি আর অনিয়ম দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে। ক্ষমতায় গেলে এসব দুর্নীতির জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আমরা যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটা আমার যে ভাষায় বলতে যায় ফোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। পতিত আওয়ামী লীগের বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে আগামী 2027 সাল থেকে দেশ ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকটে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপি নেতারা। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শুধু নিজের জন্য নয়, ব্যবসা করা উচিত জনস্বার্থে। সকালে জাতীয় সমাজসেবা দিবসের আয়োজনে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, সামাজিক ব্যবসার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ব্যক্তিসত্তা জাগ্রত হলেই কেটে যাবে সব সংকট। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ডক্টর ইউনূস। পরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সরকারের ক্ষমতা একেবারে নস্যি, মানুষের ক্ষমতা প্রচন্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সেই নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারো মুখাপেক্ষি হতো না, কারো দিকে তাকিয়ে থাকতে হতো না। আমরা নিজেরাই সেটা সমাধান করতে পারি। পরের স্বার্থে ব্যবসা, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলে, সেই ব্যবসাতে উৎসাহিত হয় এবং এখন হচ্ছে, মানুষ আস্তে আস্তে এটা বুঝছে। বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে যে হ্যাঁ, আমি যখন ব্যবসা করব, নিজের স্বার্থে ব্যবসা করব এবং অন্যের স্বার্থে, পরের স্বার্থেও ব্যবসা করব, যেটাতে আমি যা যা দেখি হচ্ছে না
স্বাস্থ্য খাতে ঘাটতি আছে, স্বাস্থ্যের সেবা করি, শিক্ষা খাতে ঘাটতি আছে, শিক্ষা খাতে সেবা করি, সামাজিক ব্যবসা করি। দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য মুজিব কেল্লা নির্মাণের নামে বিগত সরকার হাজার হাজার কোটি টাকা ক্ষতি সাধন করেছে। এর সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে অনুসন্ধানে নেমেছে দুদক। এছাড়া বিগত সরকারের আমলে সুবিধাভোগী রাজনীতিবিদ, আমলা ও ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও লুটপাটের অভিযোগে বেশ কয়েকটি মামলাও করেছে সংস্থাটি। মুজিববর্ষ পালনকে কেন্দ্র করে সারা দেশে 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে এতে খরচ হয় প্রায় 4,000 কোটি টাকা। এই অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। একইভাবে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখবে সংস্থাটি। দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার বেশ কয়েকটি মামলাও করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক এমপি সুলাইমান হক জোয়াদ্দার ও তার স্ত্রীর বিরুদ্ধেও 11 কোটি টাকা অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। অভিযোগ সংশ্লিষ্ট আক্তারি জোয়াদ্দার এবং অবৈধ সম্পদ অর্জনে সহায়তার জন্য তার স্বামী জনাব সুলাইমান হক জোয়াদ্দারের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 এবং 4-3 এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সরকারি প্রকল্পের টাকা লোপাটের মামলায় জড়িয়েছেন সাবেক ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র। তার বিরুদ্ধে প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। এছাড়া ঋণের নামে 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে কিয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান সহ 6 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। নতুন করে ব্যাংকে 134 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আইএমএফের পরামর্শে নয়, রাজস্ব বাড়ানোর লক্ষ্যেই সরকার 43টি পণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। নিত্যপণ্যের দামে এর প্রভাব পড়বে না জানিয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, এতে সাধারণ মানুষের কষ্ট বাড়বে না। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, 3 তারকা থেকে সর্বোচ্চ মানের হোটেলগুলোর ক্ষেত্রে কর বাড়ানো হলেও সাধারণ হোটেলের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। বিভিন্ন আমদানি পণ্যে কর ছাড় দিতে গিয়ে বড় অঙ্কের রাজস্ব হারাতে হয়েছে সরকারকে। আর সেই ঘাটতি মিটিয়ে রাজস্ব আয় বাড়াতে এবার সাধারণ ভোক্তার উপর ভর করছে এনবিআর। চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে হঠাৎই ভ্যাট, সম্পর্ক শুল্ক সহ বিভিন্ন ধরনের কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণেই হোটেল, রেস্তোরাঁ, পোশাক সহ কম ভ্যাট রয়েছে এমন 43 ধরনের পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়ে 15% আরোপের প্রস্তাব করেছে সংস্থাটি। এরই পরিপ্রেক্ষিতে বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধনী সহ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধনী অধ্যাদেশ 2025-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ভ্যাট আরোপের ব্যাখ্যা দেন। চাল, ডাল সহ অত্যাবশ্যকীয় জিনিসের আমদানি শুল্ক বাদ দেওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আইএমএফের শর্ত পূরণ করতে নয়, রাজস্ব ঘাটতি মেটাতেই কিছু পণ্যে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না, আইএমএফ এর না। আমরা রিসোর্স গ্যাপ আমরা ক্যালকুলেট করেছি কত টাকা লাগে, এটা চিন্তা ভাবনা করি কিন্তু করা। ভ্যাট আরোপের সিদ্ধান্তে নিত্যপণ্যের দামের উপরে প্রভাব পড়বে না। ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটরসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেটে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে জানিয়ে উপদেষ্টা বলেন, নতুন বছরে স্থিতিশীল হবে দেশের অর্থনীতি। অর্থনীতি স্ট্রং তো হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পোষ্যকোটা পুরোপুরি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ভেতরে আটকা পড়েছেন উপাচার্য সহ প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারীরা। দাবি আদায় না হলে রোববার থেকে ক্লাস পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে প্রশাসন ভবনের সামনে জড়ো হন তারা। এ সময় মাইকে ঘোষণা দিয়ে সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। পরে 10টায় প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন। আমাদের থেকে কম নাম্বার পেয়ে তারা বেশি আগে চান্স পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। কোটামুক্ত বাংলাদেশে আমরা পোষ্য কোটা সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন বন্ধ থাকবে বলে জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামী রোববার থেকে ক্লাস পরীক্ষা বর্জনের হুঁশিয়ারিও দেন। এটা যৌক্তিক সংস্কারের আন্ডারেই না, এটাকে বাতিল করতে হবে। আমরা এখন শিক্ষা ব্যবস্থার সংস্কার করতেছি, যার মেইন ম্যান্ডেট হচ্ছে কোটাকে বাতিল করতে, পোষ্য কোটাকে বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের সাথে আমাদের সম্পর্কের অবনতি কখনো ছিল না, এখনো নেই। তারা তাদের যৌক্তিক অবস্থানে আছে, আর আমরাও আমাদের জায়গা থেকে বিষয়টির একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা করছি। এর আগে বুধবার এক সভায় পোষ্য কোটা 4% থেকে কমিয়ে 1% রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুঞ্জিয়া পাত দিছি, সুটের গাদ দিছি, চাদর গাদ দিই, তাও হাত পা টাটায় শুলে কিটকিটে ঠান্ডায় থরথর করে কাঁপছে, গোসল করতে না। পৌষের শীতে কাঁপছে দেশ, জনজীবনে স্থবিরতা, আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় ছিন্নমূল মানুষ। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা, বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ। খসড়া তালিকায় ভোটার বাড়ল প্রায় 18.5 লাখ, যুক্ত হলেন 7 দেশের প্রবাসীরা। 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কমিশন। এবং রাজনৈতিক তর্ক বিতর্কে ঢাকা পড়ছে আওয়ামী লীগের দুর্নীতির ইস্যু, বললেন মির্জা ফখরুল। বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে লাখ কোটি টাকা লুটপাটের অভিযোগটুকু। এ ছিল সন্ধ্যার সময়ের সঙ্গে থাকুন সময়।